দুপুরে খাবার পরেই অনেকেরই চোখে ঘুম নেমে আসে, বাড়ি হোক কিংবা অফিস। খাবার পরে কিন্তু এই যে ঘুমের একটা অভ্যাস, তা কিন্তু অনেকের কাছে একটা নিত্যদিনের সঙ্গী। এবার আপনিও যদি সেই মানুষদের তালিকায় পড়ে থাকেন, তাহলে কখনো কি ভেবে দেখেছেন যে এই যে ভাত ঘুম নামে পরিচিত এই অভ্যাসটা আদতে কি আপনার জন্য ভালো নাকি খারাপ? কি বলছেন বিশেষজ্ঞরা? সেই ভালো মন্দ দুটো দিকই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সৌরভ দাস। এজ নিউজের পর্দায় আপনাকে স্বাগত স্যার। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক, কিন্তু মনে হয় খুব গুরুত্বপূর্ণ, কারণ ঘুম আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তবে যখন তখন ঘুম পাওয়াটা মনে হয় একটুখানি বিরক্তিকর। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুপুরের পর আমাদের একটু ঘুম চলে আসে চোখে অনেকেরই ক্ষেত্রে, এটা কেন হয় সেটা একটু শুরুতে জানবো। আচ্ছা, দেখুন, এটার অ্যাকচুয়ালি একটা বায়োলজিক্যাল আন্ডারপিনিং রয়েছে। অর্থাৎ আমাদের বডিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দুপুরবেলাতে একটু ঘুম আসবে। কেন আসবে? কারণ আমাদের একটা সার্কেডিয়ান রিদম বলে একটা জিনিস আছে, বায়োলজিক্যাল ক্লক যাকে আমরা বলি। সেই বায়োলজিক্যাল ক্লক হচ্ছে যে আমাদের বডিতে সমস্ত জিনিসগুলো সঞ্চালনা করে, যে কখন আমরা ঘুম থেকে উঠবো, কখন ঘুমাবো, কখন অ্যাক্টিভিটি করবো, জেগে থাকবো, এইসব। তো এবার এইটার মধ্যে ওই একটা মেলাটোনিন পিক বলে ব্যাপার আছে, যে মেলাটোনিন একটা হরমোন, যেটা হচ্ছে সার্কেডিয়ান ক্লকের একটা অন্তরঙ্গ পার্ট। যখন মেলাটোনিন বেড়ে যায় তখন আমরা ঘুমিয়ে পড়ি, যখন মেলাটোনিন কমে যায় তখন আমরা জেগে থাকি। ব্যাপারটা খুব সিম্পল করে বলতে গেলে এরকম। এবার এই যে মেলাটোনিন যে বেড়ে যায়, রাত্রিবেলা মেলাটোনিন অনেকটা সময় ধরে বাড়ে এবং অনেকটা বেশি রকম বাড়ে, তাই আমরা সাধারণত রাত্রিবেলা ঘুমাই। এবং এই একই মেলাটোনিন আবার দুপুরবেলাতে একটু অল্প একটা ছোটো স্মল পিক হয়, যেখানে আমরা দেখতে পাই যে মেলাটোনিনটা দুপুরবেলায় অল্প একটু বাড়ছে, এবং তার ফলে দেখবেন দুপুরবেলাতে একটা অল্প অল্প ঘুম আসে। রাত্রিবেলার মতন ঘুম কিন্তু দুপুরে জেনারেলি আসে না। এই মেলাটোনিনটার এই বেড়ে যাওয়ার জন্যে আমাদের বায়োলজিক্যাল ক্লকটা যেরকম হয়, তার জন্যে দুপুরবেলাতে একটু ঘুম আসাটা স্বাভাবিক। এবার প্রশ্ন হচ্ছে যে এটা হয়তো এক কথায় বললে এরকম, কিন্তু এর অনেক নুয়ান্সেস আছে, অর্থাৎ অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরুন, একটা কথা আছে যেটাকে আমরা বলি পাওয়ার ন্যাপ। হ্যাঁ, এটা আজকাল প্রচুর ডেভেলপড কান্ট্রিজে, যেমন জাপান বা ইউএসএতে পাওয়ার ন্যাপের কনসেপ্ট এসেছে, এবং সেখানে অফিস এমপ্লয়ীদের অফিসিয়ালি তাদের অ্যালাউ করা হচ্ছে যে একটা 15 মিনিটস বা 30 মিনিটস পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়া। তাদের দেখা গেছে তাদের কাজের প্রোডাক্টিভিটি অনেক বেটার হচ্ছে, এবং দেখা গেছে তারা যে যদি একজন লোক ওই 15 মিনিট বা আধা ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়ে তারপরে সে তার যাই কাজ সে করুক, সেটা যদি সে করে, দেখা গেছে তার প্রোডাক্টিভিটি অনেকটাই বেশি কম্পেয়ার টু কেউ টানা কাজ করছে ওই 15 মিনিট বা আধা ঘন্টা পাওয়ার ন্যাপ না নিয়ে। এবার এটা কেন হয়? এটা এই জন্যে হয় যে ওই যে মেলাটোনিনটা যখন বাড়ে, সেই সময় যদি আমরা একটু ঘুমোতে পারি অল্প করে, তাহলে আমাদের ব্রেনের সাইকেলটা আবার রিফ্রেশড হয়ে যায়। আমাদের ভাবনা চিন্তা, থটের ক্ল্যারিটি, মনে রাখা, এইগুলো বেটার হয়, এবং সারাদিনে যা কাজ করলাম পাওয়ার ন্যাপের আগে অবধি সেগুলো বেটার মেমোরিতে কনসলিডেট হয়। আবার তারপরে ফ্রেশ নতুন করে মেমোরিতে আমরা জিনিসপত্র নিতে পারি। দুপুরে খাওয়ার পরে ঘুমের একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য কোনো কন্ডিশন কি এর পেছনে কাজ করে, যেমন কোমরবিডিটি, যাদের ডায়াবেটিস রয়েছে, সুগার রয়েছে, এক্ষেত্রে? দেখুন, এখানে শুধু কোমরবিডিটি নয়, অনেক রকম ফ্যাক্টরই কাজ করে। যেমন একটা আমি বলেছিলাম যে দুপুরবেলাতে ঘুমের টেন্ডেন্সি একটা আসে, এখানে একটা খুব বড় কালচারাল পার্ট রয়েছে, যেখানে আমরা জানি যে ইস্টার্ন ইন্ডিয়া লোকেরা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা, দুপুরবেলাতে একটু ভাত ঘুম, যাকে আমরা বলি আমাদের কথায়, ভাত ঘুম একটা দেওয়ার একটা হ্যাবিট লোকের আছে। দেখবেন দোকানপাট অনেক বন্ধ থাকে দুপুরবেলা। হ্যাঁ, বাড়িতেও যারা হাউসওয়াইফ থাকেন তারা সব কাজকর্ম সেরে দুপুরে একটু ঘুমিয়ে নেন, ঠিক আছে। এবং মেলরাও ছুটির দিনে হয়তো দুপুরবেলা ঘুমোচ্ছি, সানডে ছুটি আজকে, তো এটা এটা একটা কালচারাল ফ্যাক্টর ভীষণ বড়োভাবে কাজ করে, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, ধরুন কোমরবিডিটির কথা যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে ধরুন সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এমন একটা রোগ যেখানে হচ্ছে যে আমাদের ঘুমের মধ্যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই হাওয়াটা আটকে যায় কোনোভাবে, যেখানে হাওয়াটা ঢোকার চেষ্টা করলেও গলার একটা টিউব থাকে, সেই টিউবটা বন্ধ হয়ে যায়, যার ফলে হাওয়াটা লাংস অবধি পৌঁছয় না, সেখান থেকে অক্সিজেন লাংস বার করতে পারে না, এবং বডিতে অক্সিজেন লেভেলটা কমতে থাকে। যেই একটা ক্রিটিক্যাল পয়েন্ট রিচ করে, তখন সেটা আমাদের বডিতে কেমিক্যালি ব্রেনকে সিগন্যাল দেয় যে অক্সিজেন কমে গেছে, তখন আমাদের ব্রেন হচ্ছে হঠাৎ করে জেগে ওঠে, এবং এই সাইকেলটা চলতে থাকে, যে আবার ব্রেন জেগে গেল, আবার আস্তে আস্তে ঘুম আসলো, অক্সিজেন ওই টিউব বন্ধ হয়ে গেল, অক্সিজেন লেভেল কমে গেল, আবার ব্রেন জেগে গেল। তো সারা রাত ধরে এটা হলে পরে যেটা হয় সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড নন রিফ্রেশিং স্লিপ হয়। এবার এই ফ্র্যাগমেন্টেড বা নন রিফ্রেশিং স্লিপ যদি হয়, সেটাও কিন্তু তার মানে ব্রেনটা যতটা ঘুমানোর দরকার সে ঘুমোতে পারেনি, তার ওয়্যার অ্যান্ড টিয়ার রিপেয়ার করার কথা ছিল সে করতে পারেনি, এবার সে ওভারটাইম করবে। কখন করবে? যখন যেই সময়টাতে মানুষ হয়তো একটু রিল্যাক্সড হয়ে বসে আছে, দুপুরে খাবার দাবার খেয়েছেন, বা হয়তো একটু প্যাসিভ অ্যাক্টিভিটি, সে হয়তো কোনো মিটিংয়ে আছেন, বা হয়তো
টিভি দেখছেন, সেই সময়টাতে ব্রেন ঘুমানোর চেষ্টা করে এবং সেখান থেকেও দেখা যায় যে দুপুরবেলা লোকজন ঘুমিয়ে পড়ছে বেশিভাবে। এছাড়া আরও অন্যান্য ইনফ্যাক্ট যে কোনো ঘুমের রোগ যেগুলোতে স্লিপ ফ্র্যাগমেন্টেশন হয় বা স্লিপ পরিপূর্ণ ঘুম হয় না, সেখান থেকে এটা হতে পারে। এছাড়া হচ্ছে একটা জিনিস আমরা বলি যেটা আছে বিহেভিয়ারাল ইনডিউসড ইনসাফিসিয়েন্ট স্লিপ সিনড্রোম, অর্থাৎ একজন মানুষের কোনো রোগ নেই কিন্তু তার এমনই তার লাইফস্টাইল, এমনই তার রুটিন যে সে হয়তো সারা রাতে 4-5 ঘন্টার বেশি ঘুমোতে পারছেন না। এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব খুব কমন এবং আমরা পুরুষ বা মহিলা যাদেরই বলেন, বিশেষ করে মহিলাদের থাকে, এটা অনেক বেশি মাত্রায় পাওয়া যায় এবং তারা সারাদিনের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা খুব জোর ঘুমিয়ে তারা পুরো দিনটা ম্যানেজ করার চেষ্টা করেন। তো এই সবগুলো থেকেও কিন্তু দুপুরবেলাটা ঘুমের প্রয়োজনীয়তা এসে দাঁড়ায়। এবার যে বিষয়টা একটুখানি সলিউশনের দিকে আসবো, সেটা হচ্ছে যে যারা অফিসে রয়েছেন, বিশেষ করে যারা অফিসে কাজ করছেন, তাদের এই যে দুপুরের পর একটু ঘুম চলে আসা, সেটা তো কোথাও কোথাও গিয়ে একটু অপ্রস্তুত বা পজিশনেও ফেলে দেবা। তো এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে? দেখুন, প্রথম কথা, এটা আমরা শুধু দুপুরের ঘুমের কথা ভাবলে হবে না, আমাকে সারা 24 ঘন্টা ঘুমের কথাটা ভাবতে হবে। যে যদি দুপুরের ঘুমটাকে বন্ধ করতে হয় বা সেটাকে অ্যাভয়েড করতে হয়, তাহলে এটা এনশিওর করতে হবে যে সে রাত্রিবেলা অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুমোচ্ছেন। এবার প্রত্যেকের বডি আলাদা, কারো কারো 7 ঘন্টা ঘুমিয়ে পুষিয়ে যায় লং টার্মে, কারো কারো 8 ঘন্টা 9 ঘন্টা লাগে। কিন্তু এই 7 থেকে 9 ঘন্টা যেটা একজন অ্যাডাল্ট মানুষের ঘুমানোর প্রয়োজন, এটা রিসার্চ করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই তাই সত্য। এবার সেক্ষেত্রে যাদের ঘুমানো মানে ওই 7 থেকে 9 ঘন্টা সে রাত্রিবেলা ঠিক করে ঘুমোতে পারেন এবং সকালবেলা ওঠার পর থেকে তার অ্যাক্টিভিটি লেভেলটা ঠিকঠাক রাখতে পারেন, তাহলে কিন্তু দুপুরের ঘুমটা অ্যাভয়েড করা সম্ভব। কিন্তু তার আগে আবার যেটা বললাম, জানতে হবে যে তার মধ্যে কোনো আন্ডারলাইং ডিজিজ আছে কিনা বা ডিসঅর্ডার আছে কিনা, সেটাকে থাকলে পরে ট্রিট করতে হবে। কারণ যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে যতই সে রাতে 7 ঘন্টা 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুক, তার দুপুরে ঘুম আসবেই। একদমই তাই। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন ভাত ঘুমের প্রসঙ্গটা। এই যে ভাত ঘুম মানে ভাত খাবার একটা ব্যাপার, কার্বোহাইড্রেট বা ভাত এই জাতীয় খাবারে কি ঘুমের পেছনে একটা বড় কারণ? তাহলে কি আমাদের খাবারের দিকটাও একটুখানি ভেবে দেখতে হবে? দেখুন, এখানে না একটা এখানে বেশ কিছু থিওরি আছে। যেমন ধরুন, আমাদের ইন্ডিয়ান ডায়েট ইজ মোস্টলি ফুল অফ কার্বোহাইড্রেটস, ঠিক আছে? এবার কার্বোহাইড্রেট যখন আমাদের স্টমাকে যায়, তখন সেক্ষেত্রে হচ্ছে যে কার্বোহাইড্রেটকে মানে হজম করানোর জন্য, ডাইজেশন করানোর জন্য, তখন আমাদের স্টমাক বা ইন্টেস্টিন সেখানে অনেক রক্ত সঞ্চালন হয়, ঠিক আছে? ব্লাডটা আমাদের বডি থেকে কেন্দ্রীভূত হয় আমাদের পেটের এরিয়াতে, যেখানে ওই রক্ত সঞ্চালন দরকার, বিকজ ওখানে তখন পেরিস্টলসিস নামক একটা মুভমেন্ট হচ্ছে, পুরো খাবার ডাইজেশন প্রসেসটা হচ্ছে এবং সেই কারণে তখন যেরকম পা থেকে হাত থেকে ব্লাড পেটের দিকে ঢুকছে, সেরকম মাথা থেকেও ব্লাড কিন্তু পেটের দিকে ঢুকছে এবং সেই কারণে খাওয়ার পরে একটা ঘুম ভাব একটা তৈরি হয়, যেটাকে আমরা ভাত ঘুম বলি। এবং এটা দেখা গেছে, এটা সত্যি এটা দেখা গেছে যে ধরুন যদি কেউ বেশি প্রোটিন বেসড খাবার খায়, যেমন ধরুন যেগুলো ইউরোপিয়ান ডায়েট বা ইউরোপিয়ানই বলবো, আমেরিকান ডায়েট তো অনেক বেশি হতেও কাট থাকে, ইউরোপিয়ান ডায়েট বা ধরুন ইস্টার্ন ডায়েট যেমন জাপান বা সাউথ ইস্ট এশিয়া, সেই সব জায়গাকার ডায়েট হচ্ছে অনেক বেশি প্রোটিন বেসড এবং সেই প্রোটিন বেসড ডায়েটে কিন্তু অতটা মানে ডাইজেশনে অতটা অসুবিধা হয় না, অতটা ব্লাড লাগে না, সেই কারণে ওদের ঘুম ভাবটা একটু কম হয়। কিন্তু এগুলো সবই সাবজেক্টিভ, আলটিমেটলি ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন খুব হাই এবং দেখা গেছে অনেকজন লোক ভাত খেয়েও তারা দৌড়ে বেড়াচ্ছে, অনেক লোক হচ্ছে প্রোটিন খেয়েও ঘুমোচ্ছে। তো এটা কোনো একটা সিঙ্গেল এন্টিটি নয়, এখানে অনেক ছোটো ছোটো জিনিস একত্রিত হয়ে ব্যাপারটা তৈরি করে। একদমই তাই। পাওয়ার ন্যাপের প্রসঙ্গ খুব এখন চলতি একটা বিষয়, ট্রেন্ডি একটা বিষয়, আপনিও কিছুক্ষণ আগে উল্লেখ করলেন। কিন্তু পাওয়ার ন্যাপ কিভাবে নেওয়া উচিত বা মানে অ্যাকচুয়ালি পাওয়ার ন্যাপটা কি, সেই প্রসেসটা বা সেই সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে ধারণা খুব কম। তো পাওয়ার ন্যাপ তো নেব, কিভাবে নেব, কি প্রসেস রয়েছে এটা সঠিক? পাওয়ার ন্যাপ হচ্ছে একটা খুবই শর্ট ডিউরেশান, ধরুন 10 মিনিট 15 মিনিট, খুব জোর আধা ঘন্টা একটা পিরিয়ড, যেখানে একজন মানুষ ইউজুয়ালি ইন দ্য আফটারনুন আফটার লাঞ্চ সে একটু রেস্ট নিচ্ছে এবং হয়তো ঘুমিয়ে পড়ছে। এবং দেখা গেছে যে যদি ঠিক করে সে এই প্রসেসটা করতে পারে, তখন কিন্তু একটা রেস্টফুল স্লিপ হয়। অ্যাকচুয়ালি এর পিছনে কারণটা হচ্ছে যে আমাদের ঘুমের যে সাইকেলগুলো আছে, আমরা যখন 7 ঘন্টা বা 9 ঘন্টা ঘুমাই, আমরা টানা একই রকমভাবে ঘুমাই না, তার মধ্যে অনেকগুলো পার্ট আছে। যেমন একটা হচ্ছে লাইট স্লিপ বা N1, আরেকটা হচ্ছে সেটাও লাইট স্লিপ, সেটার নাম হচ্ছে N2, একটা হচ্ছে ডিপ স্লিপ যেটা N3, একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা REM, এবং আরেকটা হচ্ছে ওয়েক অর্থাৎ জেগে গেছি। এবার এই যে 5টা জিনিস আমি বললাম, সেগুলো সাইকেলের মতো ঘুরতে থাকে সাইক্লিক্যাল আকারে, যে প্রথমে N1 হবে, তারপর N2 হবে, তারপর N3 হবে, তারপর REM হবে, আবার N1 হবে, N2 হবে, এরকমভাবে ওটা হতে থাকে। এটা এক একটা পুরো রাউন্ডকে আমরা বলি এক একটা সাইকেল। এরকম সারা রাত মানে 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে অন্তত 3 থেকে 4খানা কমপ্লিট সাইকেল হয়। সাইকেলটা হচ্ছে প্রথম সাইকেলটা ছোট হয়, যত সাইকেলগুলো বাড়ে তত সাইকেলগুলো বড় হয় সাইজে, ঠিক আছে? মানে প্রথম সাইকেলের ডিউরেশন সব থেকে কম, লাস্ট সাইকেলের ডিউরেশন সব থেকে বেশি। এটা হচ্ছে ফিজিওলজি, নর্মাল হিউম্যান ফিজিওলজি। এবার হচ্ছে যে ধরুন ওইটা যদি সে ঠিকঠাক রাত্রিবেলা ঘুমটা ঘুমোতে পারে, তাহলে যখন সে দুপুরবেলা ওই যে ঘুমোচ্ছে ধরুন 15 মিনিট বা আধা ঘন্টা, তখন তার মধ্যে কিন্তু তার একটা স্লিপ সাইকেল কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সেই যে কমপ্লিট হয়ে যাচ্ছে সেখান থেকে তাকে একটা রিস্টোরেটিভ
একটা ফিলিং দিচ্ছে এবং তার মধ্যে হচ্ছে যে তার ব্রেনটা অনেকটা অ্যাক্টিভ এবং সতেজ ফিল করছে, এই পুরো ব্যাপারটাকে আমরা পাওয়ার ন্যাপ বলি। একদমই তাই। আর ঘুম নিয়ে বর্তমানে অনেক কমপ্লেন রয়েছে সাধারণ মানুষের, যে ঘুম প্রপারলি আসে না, রাত্রিবেলা মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, ঠিকমতো ঘুমাতেই পারছি না। কিন্তু আপনার কথাতে এটা তো ক্লিয়ার যে প্রপার ঘুম হওয়াটা খুব ইম্পর্টেন্ট যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে। তাহলে প্রপার ঘুমাবো কিভাবে, বা ঘুমানোর জন্য আমাদের কি কি ফলো করা উচিত? দেখুন, কতগুলো খুব বেসিক স্টেপস যেটাকে আমরা স্লিপ হাইজিন বলি, সেইটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে প্রত্যেকদিন একটা রিজনেবলি সেম টাইমে ওঠা উচিত। ধরুন কেউ সকালবেলায় 6টায় ওঠেন এবং সে হয়তো অফিস যান, তারপরে হ্যাঁ, তো তার এবার উইকেন্ডে সে দেখা গেল 11টায় 12টায় উঠছে এবং ওটাতে স্লিপ সাইকেলটা ডিসরাপ্টেড হয়। যেই সময় নর্মালি আমরা ঘুম থেকে উঠি, আমাদের উচিত যে ছুটির দিনেও তার আশপাশে টাইম, হ্যাঁ আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হতেই পারে, কিন্তু ইট শুড নট বি এ ম্যাসিভ 3 আওয়ার 4 আওয়ার দেরি, তাহলে কিন্তু সাইকেলটা গন্ডগোল হতে পারে। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে, যখন আমরা ঘুম থেকে উঠছি তারপরে সারাদিনটা বিছানায় না যাওয়াটা উচিত। ধরুন অনেকে দেখবেন হ্যাবিট থাকে বিছানায় বসে টিভি দেখছেন বা ফোনে কথা বলছেন বা বিছানায় বসে খাবার খাচ্ছেন বা স্ন্যাক্স খাচ্ছেন, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি স্লিপকে ডিস্টার্ব করে এবং এটা উচিত যে বিছানায় না বসে অন্য যে কোনো জায়গা, চেয়ার, সোফা ইত্যাদি জায়গাতে বসে ব্যাপারটা করা উচিত। আচ্ছা, এছাড়া হচ্ছে ধরুন আমরা খুব কমনলি চা বা কফি খাই সকালে ব্রেকফাস্টের সময় বা অনেক সময় বিকেল টিকেলেও খাই। এবার এটা জানতে হবে যে চা বা কফিতে ক্যাফেইন থাকে। এবার ক্যাফেইন হচ্ছে এমন একটা জিনিস যেটা ডিরেক্টলি ঘুমের সাথে কম্পিট করে, অর্থাৎ ক্যাফেইন আমাদের বডিতে ঢুকলে ওটা অ্যাডেনোসিন নামক এক পদার্থকে আমাদের ব্রেনে একটা জায়গা সার্টেন রিসেপ্টর থেকে সরিয়ে দেয়। এবার অ্যাডেনোসিনের কাজ হচ্ছে ঘুমানো, আর ক্যাফেইনের কাজ হচ্ছে অ্যাডেনোসিনকে সরানো, অর্থাৎ ঘুমকে সরানো। এবার ক্যাফেইনের হাফ লাইফ হচ্ছে 6 ঘন্টা। অর্থাৎ আমি যদি 1 কাপ কফি খাই, তাহলে হাফ কাপ, দুপুর 12টার সময় যদি আমি 1 কাপ কফি খাই, তাহলে সন্ধ্যে 6টার সময় কিন্তু হাফ কাপ কফি আমার বডিতে রয়েছে। রাত 12টার সময় কিন্তু 1/4 কাপ কফি আমার বডিতে রয়েছে। এবার আমি যদি সারাদিনে 3 কাপ 4 কাপ 5 কাপ কফি খাই, তাহলে আপনি বুঝতে পারছেন রাত্রিবেলা কতটা ক্যাফেইন আমাদের সিস্টেমে কাজ করছে। তো কফি বা চা হোয়াটএভার আমরা খেতে পারি, কিন্তু আইডিয়ালি বিকেল 4টে বা 6টার পর থেকে সেগুলোকে একদমই না খাওয়া উচিত, ইনক্লুডিং কোল্ড ড্রিঙ্কস, বিকজ কোল্ড ড্রিঙ্কসে অনেকটাই ক্যাফেইন থাকে। আচ্ছা, এছাড়া হচ্ছে ধরুন অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছেন যারা সারাদিন কাজের জন্য জল খাওয়ার টাইম পান না, সন্ধ্যের পর থেকে প্রচুর বোতল জল খেয়ে ফেলেন এবং তাতে এটা হয় যে রাত্রেবেলা ঘুম আসছে, ঘুমের কোনো প্রবলেম নেই, কিন্তু তার এতটাই তার ইউরিনেশনের আর্জ আসছে বা ব্লাডারটা ফুল হয়ে গেছে, সেই মাঝে রাতে উঠে 2-3 বার বাথরুম যাচ্ছে। তো সেটা বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা বলা হয় যে সন্ধ্যের দিকে জলটা রেস্ট্রিক্ট করা হোক, দিনের বেলা বেশি করে জল খাওয়া হোক, সন্ধ্যের দিকে সিপস অফ ওয়াটার নিতে হবে, নট গ্লাসেস অফ ওয়াটার। আচ্ছা, এছাড়া হচ্ছে ধরুন বেডরুম এনভায়রনমেন্টটা শান্তশিষ্ট, একটু অন্ধকার এবং সাউন্ড প্রুফ তো আমাদের দিন ওইভাবে রিয়েল লাইফে করা সম্ভব না, কিন্তু অন্তত বিশাল জোরে আওয়াজ হচ্ছে, জোরে জোরে টিভি চলছে বা বিশাল সাদা লাইট দেখা যাচ্ছে, এরকম না হয়ে একটু কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট বা নাইট ড্রেস থাকলে সুবিধা হয়। কেউ বলেন যে শুতে যাওয়ার আগে একটু ওয়ার্ম বাথ, মানে হালকা উষ্ণ গরম জলে যদি স্নান করেন তখন অনেক ভালো ঘুম আসে। কেউ বলেন যে কিছু সার্টেন স্মেল আছে, যেমন ল্যাভেন্ডার ইত্যাদি, সেরকম স্মেল থাকলে ঘুম আসতে সুবিধা হয়। কিছু এখন একটা নতুন হোয়াইট নয়েসের কনসেপ্ট বেরিয়েছে, মানে ধরুন এমন আওয়াজ যেগুলো কথাবার্তা নয় এবং যেগুলো খুব সুদিং, যেমন ধরুন ঝর্ণার আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, জঙ্গলের আওয়াজ, হ্যাঁ এরকম ধরনের কিছু আওয়াজ, এরকম আজকাল অ্যাপ বেরিয়েছে বা অনেক রকম সাউন্ড পাওয়া যায় ইউটিউবে, সেরকম শুনলে পরে ঘুম আসতে সুবিধা হয়। তো এই জিনিসগুলো আমার মনে হয় খুবই সিম্পল, খুবই বেসিক, এগুলো ইমপ্লিমেন্ট করা যেতেই পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মোবাইল ফোন। কেউ যদি রাত্রিবেলা খাওয়ার সময়, মানে খাওয়ার পর থেকে বা শুতে যাওয়ার সময় মোবাইলটা নিয়েছে, তাতে নেটফ্লিক্স একের পর এক সিরিজ দেখে যাচ্ছে, তাহলে ন্যাচারালি তার ঘুম আসবে না। সুতরাং যা মোবাইল বা ট্যাবলেট বা কম্পিউটার হোয়াটএভার ডিজিটাল গ্যাজেটস আমাদের উচিত ডিনারের আগে অবধি রাখা। ডিনারের পর ডিজিটাল গ্যাজেট অ্যাভয়েড করা ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্রবাবলি আমি যতগুলো হাইজিনের স্টেপস বললাম তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টেরটা, যেখানে ওই মোবাইল হাতে নিয়ে শুতে যাচ্ছি এবং এক্সপেক্ট করছি আমার ঘুম সুন্দর এসে যাবে, দ্যাট ইজ নট পসিবল। তার মানে এটা পরিষ্কার যে একটা সুস্থ ঘুমের জন্য তার পেছনে যেমন একটা লাইফস্টাইল মডিফিকেশন রয়েছে, তেমন ফুড যে স্টাইল, আমাদের যে ফুড হ্যাবিট রয়েছে সেটাও আমাদের চেঞ্জ করতে হবে, সেখানেও আমাদের একটুখানি সচেতন হতে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং যে বিষয়টা নিয়ে এখন কথা হলো যে দুপুরে খাবার পরেই যে ঘুমের বিষয়টা, সেখানে খানিক বিশ্রাম স্বাভাবিক হলেও অতিরিক্ত ঘুম কিন্তু মোটেই হালকাভাবে নেওয়ার বিষয় নয়। তাই সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপন, এই দুটোই কিন্তু আপনাকে আপনার ঘুম এবং শরীর দুটো জিনিসকেই সুস্থ রাখতে সাহায্য করবে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।